স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি B1 এবং B2 এই দুটি পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এবং এই দুটি পেপার তোমরা পরীক্ষার সময় কিভাবে প্রস্তুতি নেবে সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের এই পেপারটা 65 অর্থাৎ 65 নম্বরের পরীক্ষা হয়, তার মধ্যে 15টা এসএকিউ অর্থাৎ ছোট প্রশ্ন। ছোট প্রশ্নের জন্য আমি তোমাদের সবসময় যেটা সাজেস্ট করি, সম্পূর্ণ সিলেবাস তো খুঁটিয়ে পড়বেই, তার আগে যে বিষয়টা তোমাদের করতে হবে ছোট প্রশ্নের জন্য সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন অর্থাৎ 22, 21 এবং 20 এই 3 বছরের প্রশ্নপত্র থেকে ছোট প্রশ্ন অর্থাৎ এসএকিউর সমাধান তোমাদের পরীক্ষার জন্য রেডি করতে হবে। তারপরে বড় প্রশ্ন। দেখো, বড় প্রশ্নের ক্ষেত্রে কোনো কিছু কিছু মডিউল আছে, অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন একটা মডিউল থেকে একটু বেশি পড়তে হচ্ছে, একটা মডিউল থেকে একটু কম পড়তে হচ্ছে, আর 15 নম্বরের প্রশ্নও তাই। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সেটা বিস্তারিত আলোচনা করেছি, তোমরা দেখে নেবে। আরেকটা বিষয় এখানে বলি যে এই যে ডিএসসি পেপারগুলো, এই পেপারগুলোর প্রশ্ন একটু ঘুরিয়ে হয়। যেমন তোমাদের সিসি পেপারের প্রশ্ন ডাইরেক্ট হয়, খুব সহজ থাকে। ডিএসসি পেপারের প্রশ্ন কিন্তু একটু ঘোরানো ফেরানো থাকে। তাই ডিএসসি পেপারগুলো তোমরা যদি তোমাদের যতটা তো পড়াশোনা করছো, তা সেই পড়াশোনা দিয়ে তোমাদের মধ্যে একটা নলেজ তৈরি হচ্ছে এই পেপারগুলো সম্বন্ধে। সেই নলেজের উপরে বেস করে তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর লেখো, অর্থাৎ সেই প্রশ্নটা মানে সঠিকভাবে তোমরা উত্তর জানো না, সঠিকভাবে বলতে সেটা পারফেক্টলি তোমাদের তৈরি করা নেই, তোমরা মোটামুটি জানো সেই সম্বন্ধে, সেটাই যদি তোমরা লিখে আসতে পারো, এই ডিএসসি পেপারের ক্ষেত্রে কিন্তু নম্বরটা পাওয়া যায়। তাই তোমাদের বলবো কোনো প্রশ্ন কিন্তু ছাড়লে হবে না, বড় প্রশ্ন কিছু ছাড়লে হবে না, যা বড় প্রশ্ন আসবে সেটাকে কিন্তু লেখার চেষ্টা করবে যতটা পারো। সেই সম্পর্কে তোমার যেটুকু নলেজ আছে সেইটুকু নলেজ দিয়ে তোমরা সেই প্রশ্নের উত্তরটা অ্যাটেম্প করার চেষ্টা করো, দেখবে তোমরা নম্বর অবশ্যই পাবে। ডিএসসি পেপারের ক্ষেত্রে এই নিয়মটা তোমরা অবশ্যই করবে। চলো তোমরা সাজেশনটা দেখে নাও। আর আরেকটা বিষয় বলবো, তোমাদের জন্য 5th সেমিস্টারের ক্লাস চলছিল, আমাদের 6th সেমিস্টারের অনলাইন ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে তোমাদের পরীক্ষা শেষ হলেই। তাই তোমরা যারা 6th সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, পেড ব্যাচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো তোমরা সাজেশনটা দেখো। প্রথমে তোমরা ডিএসসি B1 পেপারের সাজেশনটা দেখে নাও। দেখো 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, দেখো মডিউল 1 থেকে দেখো। প্রথমে মডিউল 1 থেকে দেখো প্রথম দুটো প্রশ্ন তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটা যেটা আছে দেখো, ভারতের বৈদেশিক নীতিতে ভারত সোভিয়েত থেকে ভারত রুশ সম্পর্কের বিবর্তনের ধারাকে বিশ্লেষণ করো। তুমি কি মনে করো রুশ ইউক্রেন যুদ্ধ ভারতের বৈদেশিক সম্পর্কে প্রভাবিত করবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটা 2022-এ পরীক্ষায় দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, মহাশক্তি হিসাবে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানের প্রেক্ষিতে ভারত মার্কিন সম্পর্কের সাম্প্রতিক প্রবণতা আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রাখবে। এই প্রশ্নটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে। ভারত মার্কিন সম্পর্ক আলোচনা করো, এই প্রশ্নটাও দিতে পারে, অ্যান্সার কিন্তু সেম হবে। তারপরের প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন কি আছে দেখো। 3 নম্বর প্রশ্ন আছে, বিশ্বের একটি উল্লেখযোগ্য শক্তি হিসাবে ভারতের উপস্থিতি ভারতের বৈদেশিক নীতিকে কিভাবে উপস্থাপিত করেছে তা উদাহরণ সহ বিবৃত করো। এই প্রশ্নটা তোমাদের 2021-এ দেওয়া হয়েছিল। আরেকটা দেখো 2021-এর প্রশ্ন 2023-এ কি হচ্ছে, রিপিট এসেছে। তাহলে দেখতে পাচ্ছ 2021-এর প্রশ্ন 2023-এ রিপিট এসেছে, সেই কারণেই তোমাদের আমি বলছি এত জোর দিয়ে যে 2022-এর প্রশ্নটা ভালো করে করো, যাতে তোমাদের দুটো প্রশ্নের মধ্যে একটা রিপিট এলেও তোমরা কিন্তু ভালোভাবে লিখে আসতে পারবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, ভারতের বৈদেশিক নীতিতে উত্তর উপনিবেশীয় রাষ্ট্র থেকে বিশ্বের উল্লেখযোগ্য শক্তি হিসাবে ভারতের উপস্থিতি কিভাবে বিবর্তিত হয়েছে তা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন হচ্ছে, একবিংশ শতাব্দীতে ভারত মার্কিন
সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকগুলি আলোচনা করো। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমি 5টা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে বলেছি প্রথম দুটো মোস্ট ইম্পর্টেন্ট, তবে তার পরের প্রশ্নগুলোও দেখে রাখতে হবে, কারণ ডিএসসি পেপারের প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে হয়। আর এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, এক্সট্রা প্রশ্ন যাদের পক্ষে সম্ভব হবে তোমরা দেখে যেতে পারো, না হয় তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই 5টা আছে সেগুলো দেখবে, তার মধ্যে থেকেও প্রথম দুটো আরও বেশি গুরুত্বপূর্ণ। এবার মডিউল টুটা দেখো, 2 নম্বর মডিউল থেকে যেগুলো করতে হবে দেখো, প্রথম প্রশ্ন আছে দেখো, প্রথম প্রশ্ন আছে দক্ষিণ এশিয়াতে চীনের ক্রমবর্ধমান প্রভাব বৃদ্ধির সম্ভাবনার পটভূমিতে ভারতের সঙ্গে বাংলাদেশ, নেপাল, ভুটানের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবারে পরীক্ষায় এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তারপরে প্রশ্নটাও দেখো গুরুত্বপূর্ণ আছে, 2022-এর প্রশ্ন, একবিংশ শতাব্দীর বহুকেন্দ্রিক বিশ্ব রাজনীতিতে ভারতের ভূমিকা মূল্যায়ন করো। এটা 2020-র প্রশ্ন, 2022-এ রিপিট এসেছিল। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, দক্ষিণ এশিয়ার পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে, দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব বৃদ্ধির সম্ভাবনার পটভূমিতে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আলোচনা করো। এবারে দেখো, এবারে এখানে একটা প্রশ্ন আমি কেটে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা, এই প্রশ্নটা কিন্তু 2021-এর প্রশ্ন 2023-এ রিপিট এসেছিল। এবার এক্সট্রা কিছু প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে, এক্সট্রা প্রশ্নগুলো যাদের পক্ষে সম্ভব দেখতে পারো, না দেখলেও সমস্যা নেই। এবারে 10 নম্বরের প্রশ্ন দেখো, 10 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যেগুলো করবে দেখো, প্রথম প্রশ্ন, ভারতের বৈদেশিক নীতির কয়েকটি স্থায়ী বৈশিষ্ট্য আলোচনা করো। এটা 2022-এর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। ভারত ও চীনের সীমান্ত সমস্যায় ভারতের অবস্থানের গুরুত্বপূর্ণ দিকগুলি চিহ্নিত করো। এটা 2020-র প্রশ্ন, 2022-এ দেখছো রিপিট এসেছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম দুটো, আর 2022-এর প্রশ্ন খুব ভালো করে তোমাদের করতে হবে। যেমন দেখো, এখানেও 2021-এর একটা প্রশ্ন কিন্তু 2023-এ রিপিট এসেছে। তারপরে দেখো, পরের প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী চীনের সম্প্রসারণ নীতির বিরুদ্ধে ভারতের বর্তমান অবস্থান আলোচনা করো। নেক্সট আছে দেখো, রুবেল বাণিজ্যের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নটাও ভালো করে দেখতে হবে, এখানে 4টে মাত্র প্রশ্ন আমি দিয়েছি, কোনো প্রশ্নই বাদ দেওয়ার নয়, তবে প্রথম দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এবার পরের মডিউল অর্থাৎ 2 নম্বর মডিউল দেখো, 2 নম্বর মডিউলে প্রথম প্রশ্ন দেখছো, দক্ষিণ এশিয়ার উন্নয়নে ভারতের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কৌশলগুলি নির্দেশ করো। এটা 2020-র প্রশ্ন, 2022-এ রিপিট এসেছিল। তারপরে প্রশ্ন দেখো, আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলার লক্ষ্যে গৃহীত ভারতের বাণিজ্য নীতি মূল্যায়ন করো। এটাও 2022-এর প্রশ্ন। এবার দেখো, একটা 21-এর প্রশ্ন কিন্তু 23-এ রিপিট এসেছে। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন, সমকালীন বিশ্ব রাজনীতিতে G20-র সদস্যরূপে ভারতের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ সম্পর্কে ভারতের নীতির ওপর একটি টিকা লেখো। এবার এক্সট্রা কিছু এখানে দেওয়া আছে। এবার তোমাদের যাদের ডিএসসি B2 পেপার আছে তোমরা ভালো করে দেখো। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে 15 নম্বরের প্রশ্ন, মডিউল 1 থেকে আলোচনা করছি। দেখো, পরিকল্পনায় ভারত রাষ্ট্রের ভূমিকা মূল্যায়ন করো। পরের প্রশ্ন, ভারতের কৃষি উন্নয়নে সবুজ বিপ্লবের ভূমিকা সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট আছে দেখো, পরিকল্পনায় কৌশল কি, স্বাধীনতার অব্যাহতির পর শিল্প উন্নয়নের কৌশল বর্ণনা করো। তারপরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন, ভারতের মিশ্র অর্থনীতির সাফল্য মূল্যায়ন করো। নেক্সট আছে দেখো, সংক্ষেপে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো। তারপরে দেখো, পরের প্রশ্ন আছে অর্থনৈতিক সংস্কার বলতে কি বোঝো, ভারতের অর্থনৈতিক সংস্কারের মূল উদ্দেশ্যগুলি বর্ণনা করো। এখানে যদি তোমরা খেয়াল করো যে 6টা প্রশ্নই এখানে দেওয়া আছে, অর্থাৎ বিগত যে 3টে বছর সেখানে কোনো প্রশ্নই কিন্তু কোনোবারে রিপিট আসেনি। তবে তোমাদের বলবো বিগত বছরের প্রশ্নগুলো খুব ভালো করে যাও, এখানে 6টা প্রশ্ন অবশ্যই তোমরা দেখবে, তবে প্রথম দুটোর ওপরে সব থেকে বেশি গুরুত্ব দেবে, প্রথম দুটোর ওপরে গুরুত্ব দেবে। তারপর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভালো করে দেখো, মিশ্র অর্থনীতি দেখো, অর্থাৎ এগুলো এই 4টে যেটা বললাম এই 4টে মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে তোমরা 6টা প্রশ্নই এখানে দেখে যেতে পারো, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই, কারণ দেখছো এখানে প্রশ্ন কিন্তু কঠিন আসছে এই মডিউলটা থেকে। এবার পরের মডিউলের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, পরের মডিউলে এখানে দেখো 2020-র একটা প্রশ্ন 2023-এ গিয়ে কিন্তু রিপিট এসেছে, তাই এখানেও 5টা প্রশ্ন আছে, তবে প্রথম দুটো তোমাদের খুব ভালো করে করতে হবে। দেখো, প্রথম প্রশ্ন আছে, ভারতে অসংগঠিত শ্রমিকদের সমস্যাগুলি আলোচনা করো। এগুলি কি সামাজিক সচলতার পথে বাধা, আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে নারীর অধিকার আন্দোলনের ভূমিকা
বিচার করো। পরের প্রশ্ন, কিভাবে তুমি সামাজিক বঞ্চনা তথ্যের সঙ্গে ভারতের সামাজিক আন্দোলনের উন্মেষের যোগসূত্র রচনা করবে? তারপরের প্রশ্ন আছে, ভারতের নাগরিক অধিকার আন্দোলনের প্রেক্ষিত ও সাফল্য বর্ণনা করো। পরের প্রশ্ন, ভারতে নারীবাদী আন্দোলনের ওপর বিশ্বায়নের প্রভাব মূল্যায়ন করো। তারপরে দেখো পরের প্রশ্ন, এবারে 10 নম্বরের প্রশ্ন যেগুলো আছে, দেখো 10 নম্বরের প্রশ্ন তোমাদের 2022টা ভালো করে করতে হবে, কারণ এখানে দেখো কিছু প্রশ্ন রিপিট আসছে, যেমন 21-এর প্রশ্ন, একটা 23-এ তোমরা রিপিট দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন কি আছে দেখো, ভারতের বিশ্বায়ন উত্তর যুগে শিল্প উন্নয়নের কৌশল সংক্ষেপে বর্ণনা করো। পরের প্রশ্ন আছে, ভারতে ভূমি সংস্কারের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, স্বাধীনোত্তর ভারতে উন্নয়ন পরিকল্পনার ওপর একটি টিকা লেখো। এবারে দেখো পরের প্রশ্ন, জওহরলাল নেহরুর প্রস্তাবিত সামন্ততান্ত্রিক ধাঁচের সমাজ এর ওপর একটি টিকা। আর মিশ্র অর্থনীতি বলতে কি বোঝো? এবার মডিউল 2 দেখো, মডিউল 2 এ কি আছে দেখো, প্রথম প্রশ্ন আছে, সম্পদ উদযাপন, উদ্যোজন ধারণার বিভিন্ন বিষয়গুলি কি কি? ভারতের ভারতের সর্বব্যাপী বিকাশের লক্ষ্যে তুমি কিভাবে এই ধারণা যুক্ত করবে? তারপরে দেখো কি আছে পরের প্রশ্ন আছে, বিশ্বায়ন উত্তর যুগে নয়া মধ্যবিত্ত সমাজের আবির্ভাব ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, উদ্যোজন কি? লাইসেন্স প্রথা রদ কিভাবে ভারতের অভ্যন্তরীণ সম্পদ উদ্যোজনের ব্যবস্থায় প্রভাব তৈরি করছে তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে, ভারতে অনগ্রসর জাতির আন্দোলনের ওপর একটি টিকা লেখো। তারপরে আছে, এক নতুন ধরনের সামাজিক আন্দোলন হিসাবে চিপকো আন্দোলন সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে, ভারতে আদিবাসী আন্দোলনের ওপর একটি টিকা। এখানে 6টা প্রশ্ন, 6টাই করবে, চিপকো আন্দোলনটা ভালো করে দেখবে, আর 2022-এর প্রশ্নগুলো তোমরা একটু গুরুত্ব দেবে।